নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। ব্রিজটা দেখে আশা করি আপনারা সবাই বুঝতেই পারছেন জায়গাটা কোথায়। একদমই ঠিক ভাবছেন, এটা হলো হাওড়া ব্রিজ। আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। যাব আমরা খড়গপুর, মায়ের মাসির বাড়ি। বহু বছর পর আমি যাচ্ছি খড়গপুর। ট্রেন তখনও আসেনি, তবে ট্রেন আসতে বেশি দেরিও করেনি। মেদিনীপুর লোকাল হাওড়া স্টেশন থেকে প্রায় 1 ঘন্টা পর পর ছাড়ে, তাই আমরা কিন্তু সময়ের অনেকক্ষণ আগেই পৌঁছে গেছিলাম। ব্যাস, ট্রেনের হর্নও বেজে গেছে, ট্রেন ছাড়ার সময়ও হয়ে গেছে। এই দেখুন, বলতে না বলতেই ট্রেনও ছেড়ে দিল। আমাদের বাড়ি থেকে হাওড়া আসতে প্রায় সময় লাগে 1.5 ঘন্টার মতন, যদি জ্যাম না থাকে। আর যদি রাস্তায় জ্যাম থাকে তাহলে সেই 1.5 ঘন্টাটা 2-2.5 ঘন্টার মতন হয়ে যায়। আর হাওড়া থেকে খড়গপুর যেতে প্রায় সময় লাগে 3 ঘন্টার মতন। তবে ট্রেন যদি ঠিক মতন চলে তাহলে 2.5 ঘন্টার মতন সময় লাগে। পথটা অনেকটা হলেও অনেক দিন পর যেহেতু যাচ্ছি, তাই যাওয়ার এক্সাইটমেন্টটাও কিন্তু ছিল আলাদাই। ট্রেনে ওঠার আগেই স্টেশন থেকে আমরা কিছু খাবার নিয়ে নিয়েছিলাম। এত দূরের পথ সময় কাটাতে কিছু তো করতে হবে। এই জায়গাটা দেখে চিনতে পারছেন কোন স্টেশন আসছে? ইদানিং কিন্তু এই জায়গাটা খুব ভাইরাল হয়েছে। আসছে এখন ফুলের উপত্যকা খিরাই। খিরাই চলে এসছে মানে গন্তব্যস্থলে পৌঁছাতে আর বেশিক্ষণ বাকি নেই। মিনিট 25-এর মধ্যে খড়গপুরে চলে এলো। আমরা স্টেশনে নেমে বেশি দেরি না করে একটা টোটো বুক করে চললাম সেতুদিদার বাড়ির উদ্দেশ্যে। এখানে অনেক নতুন নতুন শপ মার্কেট ওপেন হয়েছে দেখছি। ভিমার্ট, জকি, টার্টেল। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন কিন্তু এগুলো ছিল না। জুডিওরও একটা ব্রাঞ্চ খুলেছে দেখলাম। জায়গাটা অনেকটাই দেখছি পাল্টে গেছে। সেজদিদার বাড়ি যাওয়ার পথে এই মিষ্টির দোকানটা দেখে টোটো দাঁড় করানো হলো ওদের জন্য মিষ্টি কিনবো বলে। এই দোকানটা কিন্তু অনেক পুরনো, এদের মিষ্টির কোয়ালিটিও কিন্তু বেশ ভালো হয়। মিষ্টি কিনে উঠে পড়লাম আমরা টোটোতে। ব্যাস, এবার একেবারে ওদের বাড়ির সামনে গিয়ে নামবো। মিনিট 10-এর মধ্যে আমরা পৌঁছেও গেলাম ওদের বাড়িতে। বাড়িটা পুরো টুনি লাইট দিয়ে সাজানো হয়েছে। আসলে প্রত্যেক বছরই দিদার বাড়িতে কালী পুজো করা হয়, সেটা হয় দীপাবলির সময়। কিন্তু এবছর প্রথমবার জানুয়ারি মাসে রটন্তী কালী পুজো করেছিলেন। ঢুকতে না ঢুকতেই মাও বসে পড়লো দাদুর সাথে কাজ করতে। সমস্ত সবজি কাটতে কাটতে অনেকটাই বেলা হয়ে যায়, তাই আমরা লাঞ্চ করতে বসে গেলাম। দিদা, মামি, মাসি, মামা এরা তো সবাই উপোস ছিল, তাই বাকি আমরা যারা ছিলাম তারা তাড়াতাড়ি খেতে বসে পড়লাম, কারণ আমরা খেয়ে উঠলে পুজোর জোগাড় জানতে শুরু করে দেবে। লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুনি আর ফুলকপি আলুর তরকারি। আমি তো বেগুনি খেতে পারবো না, আমার বেগুনে অ্যালার্জি, তাই আমার জন্য ছিল আলু সিদ্ধ।
এইদিকে পুজোর জোগাড়ও হয়ে গেছে অনেকটাই। রটন্তী কালী পূজা হলো মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে পালিত একটি বিশেষ কালী পূজা। রটন্তী শব্দটি এসছে রটনা শব্দ থেকে, যার অর্থ কোনো কিছু রটে যাওয়া বা প্রচারিত হওয়া। কথিত আছে এই দিনেই মা দুর্গার উগ্রকেশী করাল রূপ মা কালীর দেবী মাহাত্ম্য ত্রিলোক জুড়ে রটে গিয়েছিল। তবে রটনার নেপথ্যে আরও একটি তত্ত্ব খাড়া করা হয়। এই তত্ত্বের সঙ্গেই জড়িয়ে রয়েছেন মহাভারতের অন্যতম নায়ক দেবকীপুত্র শ্রীকৃষ্ণ। মাঘ মাসের চতুর্দশী তিথিতে এই পুজো করা হয়। অমাবস্যা তিথির একদিন আগে এই পূজা অনুষ্ঠিত হয়। এটাই রটন্তী কালী পূজার মাহাত্ম্য। আবার প্রচলিত লোককথা অনুসারে শোনা যায় এই দিনই দেবী ছিন্নমস্তার আবির্ভাব হয়েছিল। দেবী পার্বতী তার সহচরীদের খিদে মেটানোর জন্য নিজ মুণ্ডচ্ছেদ করে ত্রিধারার রক্তবাড়ি প্রকট করেছিলেন ও ক্ষুধা নিবারণ করেছিলেন। অন্য একটি মতে কথিত আছে মাঘ চতুর্দশীর অন্ধকারে শ্রীকৃষ্ণের বাঁশি শুনে শ্রীরাধা বিচলিত হয়ে ওঠেন। সব ভুলে গৃহত্যাগ করে তিনি ছুটে যান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীরাধার শাশুড়ি এবং ননদ ছিলেন সুযোগের অপেক্ষায়। শ্রীকৃষ্ণ ও শ্রীরাধাকে একত্রে হাতে না হাতে ধরে আয়ান ঘোষের কাছে ছোট করবে। তারা কুঞ্জবনে শ্রীকৃষ্ণের সঙ্গে শ্রীরাধাকে কাছাকাছি আসতে দেখেন। আয়ান ঘোষকে এই দৃশ্য দেখানোর জন্য তাকে ডাকলেন তারা। আদিশক্তির উপাসক আয়ান ঘোষ গেলেন কুঞ্জবনে। অন্তর্যামী শ্রীকৃষ্ণ সব কিছু বুঝতে পেরে নিজেকে মা দুর্গার উগ্রকেশী করাল দেবী মূর্তি রূপে বদলে ফেলেন। আয়ান ঘোষ দেখলেন আরাধ্যা মা কালী গাছের আড়ালে দাঁড়িয়ে শ্রীরাধাকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রেখেছেন। আর এই দৃশ্য দেখার পর আয়ান ঘোষ বাকরুদ্ধ হয়ে যান, অঝরে কাঁদতে লাগলেন। তখন রাধার সম্মান আরও বেড়ে গেল তার কাছে। তিনি এ সংবাদ রটিয়ে দিলেন সব জায়গায়। এখান থেকেই রটন্তী কালী পূজার প্রচলন হয় বলে অনেকের বিশ্বাস। তাই বৈষ্ণবদের কাছেও এটি একটি বিশেষ তিথি। দক্ষিণেশ্বর মন্দিরে বিশেষভাবে রটন্তী কালী পূজার প্রচলন আছে। এই প্রচলন শ্রীরামকৃষ্ণের এক বিশেষ দর্শনের পর থেকে। তারাপীঠে পুজো উপলক্ষে এই দিন মাকে বিশেষ রূপে সাজানো হয়। দুপুরে দেওয়া হয় ভোগ, আর সন্ধ্যা আরতির পর মাকে রটন্তী কালী রূপে সাজানো হয়। আমাদের এখানেও মায়ের পূজা প্রায় শেষের দিকে, শুধু যজ্ঞ করা বাকি। রটন্তী কালী পূজা সম্পর্কে কিছু অজানা তথ্য আমি আপনাদের সাথে আজ শেয়ার করলাম, যেটুকু আমি জানি। আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে খুব শীঘ্রই। আপনারা যদি এরকম তথ্যমূলক ভিডিও দেখতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবেসে থাকুন।